একজন হার্ভার্ড থেকে পড়াশোনা করেছেন একজন আমার পরিচিত। তিনি নিজে কিন্তু হার্ভার্ডের ওয়েবসাইটে গিয়ে তিনি সার্চ করে দেখেছেন যে এই খলিলের নামে কিন্তু কোনো ওই হার্ভার্ডের ডিগ্রি তিনি অর্জন করেননি। কিন্তু তিনি দাবি করছেন যে তিনি হার্ভার্ড থেকে ডিগ্রি প্রাপ্ত। আবার এট দ্য সেইম টাইম উনি এটাও দাবি করেছেন যে উনি মার্কিন নাগরিক নন। কিন্তু সিনিয়র সাংবাদিক এম এ আজিজ তিনি চ্যালেঞ্জ দিয়ে দাবি করেছেন যে খলিলুর রহমান তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তো আমরা ওই ভিডিও ক্লিপটি একটু দেখে নেই, তারপর আমরা আলোচনায় ফিরে আসছি। জাতীয় নিরাপত্তা কমিশনের উপদেষ্টা যাকে করা হয়েছে, উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি একজন বিদেশি নাগরিক। তিনি অস্বীকার করেছেন যে সে বিদেশি নাগরিক নয়, কিন্তু আমার কাছে ডকুমেন্ট আছে। 4টা পাসপোর্ট সে নিছে, কোনোটায় এনআইডি দেয় নাই। সব পাসপোর্ট তিনি আমেরিকার থেকে করেছে এবং ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিছে, অর্থাৎ সে যে নাগরিক তার প্রমাণ আছে। এখন নাগরিকের সার্টিফিকেট তো কেউ দিতে পারবে না, কিন্তু সে সব জায়গায় 2 নম্বরই করছে এবং সে ক্রিমিনাল অফেন্স করছে। সে ক্রিমিনাল অফেন্স করছে। সুতরাং এই সিচুয়েশনে আমি কিন্তু আমার ধারণা যে হয় আমরা এই সরকার বাদ দিয়ে অন্য কোন সরকারের অধীনে চলে যাব ডিসেম্বরের পরে, অথবা নির্বাচন হবে। দুটোর মাঝামাঝি। তো এটা কিন্তু সিরিয়াস অ্যালিগেশন। আপনি দেখেন যে একজন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ তিনি কিন্তু চ্যালেঞ্জ করেই তিনি কিন্তু কথাটা বলেছেন। এবং উনি তার হার্ভার্ডের সার্টিফিকেটের যে ক্লেইম করেছেন সেটাও কিন্তু ভুয়া প্রমাণিত হলো। তো যার এত মিথ্যাচার করে যিনি নিরাপত্তা উপদেষ্টার পদ বাগিয়ে নিয়েছেন, এবং কখন বাগিয়েছেন? যখন সেনাপ্রধান তিনি রাশিয়াতে ছিলেন। তো এই যে তাকে চুপি সারে তাকে যে নিয়োগ দেয়া হলো, এবং তিনি একের পর এক মিথ্যা দাবি করে তিনি যে বসে গেলেন এই পদে, এবং তাকে ঘিরেই যত ধরনের বিতর্ক এখন তৈরি হচ্ছে, আপনি কি মনে করেন না যে তার লজ্জা থাকলে তার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত? এইটার আপনি যে বললেন লজ্জা জিনিসটা তার নেই বলেই আমি ব্যক্তিগতভাবে জানি। প্রচন্ড ধূর্ত স্বভাবের একজন মানুষ। ধরুন ডক্টর ইউনূসের কানের কাছে যেয়ে পাশে যেয়ে, "স্যার এটা করেছি, স্যার এইটা আমি করেছি, স্যার এইটা আমি করেছি।" তো এই যে স্যার করে তোষামোদী করার যে চরিত্র, সেটা তার আছে ভালো। একটা উদাহরণ দেই। বাংলাদেশে যে স্টার্লিংটা যাচ্ছে গ্রামীণ ব্যাংকের একটা সম্প্রসারিত বিজনেস হিসেবে। তো ঠিক আছে, বাংলাদেশে যাচ্ছে, এটা আমরা সমানভাবে খুশি। তো স্টার্লিংকের সাথে মূল যোগাযোগটা এলন মাস্কের সাথে কে করেছে? খলিল নিজে করেছে না অন্য কেউ করেছে? এটা ওপেন সিক্রেট। আপনারা জানেন যে মেক্সিকোতে বাংলাদেশের যে রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী, তিনি প্রাথমিকভাবে এই যোগাযোগটা করেছিলেন। করার পরে যখন গভর্নমেন্টে খলিল, তো খলিলকে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন স্টারলিংকের আম এটাকে কি বলে? আম যিনি সেকেন্ড ইন কমান্ড মনে হয়, আমি ওর নাম বলছি না। তো এরপরে খলিল যোগাযোগ করল তার সাথে, যেহেতু তিনি গভর্নমেন্টে আছেন। মুশফিক ফজল আনসারী তখনও তো গভর্নমেন্ট না, তখনও রাষ্ট্রদূত না। সো গভর্নমেন্টের পার্টি হিসেবে তিনি যোগাযোগ করলেন এবং তারা বাংলাদেশের সাথে কাজ করতে এগ্রি হলো। তো এটা তিনি ডক্টর ইউনূসকে দেখালেন যে না, এটা তার যে হ্যাডমে এই কাজটা হয়েছে। ডক্টর ইউনূসও ভাবলেন যে বাহ! এটা তো খুবই ভালো একটা, মানে কি, এটা তার তো ব্যাপক যোগাযোগ আছে। তো আমি তে তে এই যে হচ্ছে একটা চতুর প্রকৃতির, মানে সাফল্য দেখানোর জন্য যে তার যে প্রচেষ্টা, তারপরে জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে নিয়ে যাওয়ার যে বিষয়টা। ঠিক আছে, তিনি হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছিলেন। সবকিছু ঠিক আছে। কিন্তু এইটার পেছনেও অন্য আরেকজনের ভূমিকা আছে। তার ভূমিকা নাই। কিন্তু যখন এই কাজগুলো হচ্ছে, তখন এইটার সাকসেসটা সে দেখায়। ছোট্ট একটা জিনিস দেখেন, মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি আসিয়ানের বৈঠকে যেয়ে বৈঠক করেছেন এবং বৈঠক করে আম রোহিঙ্গা ফেরত ২,৮০,০০০ হয়ে যাবে বলে একটা দাবি করে বসলেন এবং তাকে পররাষ্ট্রমন্ত্রীকে সাথে নিয়ে তিনি একটা যৌথ ব্রিফ করার চেষ্টা করলেন। পরে আমরা কি দেখলাম যে মায়ানমার বলছে যে না, এটা তো আমরা ঘেঁটে দেখলাম এটা শেখ হাসিনার আমলেই যে প্রসেসটা শুরু করা হয়েছিল ভেরিফিকেশন, তা এটা একটা এক্সটেনশন, এটা নাথিং নিউ। তো ডক্টর ইউনূসকে বোঝানো হয়েছে যে এই কাজটা তিনিই করেছেন। তো এই ধরনের একটা কাজ করে তিনি তার সাফল্য দেখানোর চেষ্টা করেছেন ডক্টর ইউনূসকে। এবং সাথে তো এটা আছে, তাকে মহাপুরুষ, মহা মাস্টারমাইন্ড বানানোর যেই প্রচেষ্টা করা হয়েছে নানান দিক থেকে। মূল কাজটা কি ছিল? মূল কাজটা ছিল সরকারের নিরাপত্তাকে এবং সরকারের উম আ স্টিয়ারিংটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসার জন্য এমন একজন ব্যক্তিকে পুশ করা,
যে ব্যক্তির উপরে এই কুচক্রী মহলের হোল্ড আছে, নিয়ন্ত্রণ আছে। কুচক্রী মহলের নিয়ন্ত্রণ আছে খলিলের উপরে। এখন খলিল ওখানে যেয়ে কি করলেন? এই কুচক্রী মহল চায় বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অনির্বাচিত সরকার, নির্বাচনবিহীন সরকার যেন রাষ্ট্রের ভ্যাকুয়াম যে সময়, এই সময়টাতে দেখুন বাংলাদেশে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকে, তাহলে অনেকগুলো অশোভিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠে রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে চায়। কিচ্ছু না, একবার খোলা চোখে চিন্তা করুন। একবার খোলা চোখে চিন্তা করুন। আজকে ওয়াকার নাই দৃশ্যপটে। ডক্টর ইউনূস নির্বাচন দিতে চান না। ছাত্ররা নির্বাচন চায় না, জামাত নির্বাচন চায় না। নির্বাচনটা হবে কোত্থেকে? তো যেই রাষ্ট্রের এস্টাবলিশমেন্ট, যেই দুইটা সবচেয়ে বড় পক্ষ রাজনৈতিক দল বিএনপি এবং প্রতিরক্ষা, তারা আবার নির্বাচন চায়। তো বিএনপি কে ঠিক আছে মাইনাস করা যাবে, কিন্তু প্রতিরক্ষাকে তো মাইনাস করার কোনো উপায় নাই। তো এই কুচক্রী খলিল কি চিন্তা করলো প্রতিরক্ষাকে কেমনে মাইনাস করা যায়। সে সেনাপ্রধানের বাইরে আরেকজনকে পাওয়ার করা শুরু করলো, ভিতরে ভিতরে মিটিং করা শুরু করলো এবং চাউর হয়ে গেল যে না, সেনাপ্রধান তাকে পদত্যাগ করতে হবে এবং তার পদত্যাগপত্র রেডি হয়ে গেছে, বঙ্গভবনে পাঠানো হচ্ছে। সেনাপ্রধান বিদায়ও নিয়ে ফেলছেন। এরকম অবস্থায় ভিতরে আর্মির জুনিয়র এবং যারা মিড লেভেল, যারা তার সহকারী, তারা বেঁকে বসলো, না এটা হইতে পারে না। আপনার তৃতীয় বিশ্বের মতো দেশে যদি রাষ্ট্র প্রেসিডেন্স না মেনে কোন সেনাপ্রধানকে কোন কুচক্রের মাধ্যমে সরাইতে যায়, তাহলে কি হয়? সেখানে অভ্যুত্থান হয়ে যায়, কু হয়। এইটা আপনি দেখেন, মুরসি মিশরে সেনাবাহিনীর প্রধানকে হটাতে চেয়েছিল, পরে কি সেনাপ্রধান সিসি দৃশ্যপটে আসলো, মুরসিকে ফাঁসি দিল। বাংলাদেশে পাকিস্তান আমলে একবার হয়েছে, জেনারেল জিয়া সম্ভবত, উনাই ওরকম সামরিক সরকার সেনাপ্রধানকে সরাই দিতে চাইছিলেন। পরে দেখা গেল জেনারেল জিয়াউল হক জিয়া উনি ক্ষমতায় আসলেন আর ওই মানে ভুট্টোকে ফাঁসি দিলেন। হ্যাঁ, ভুট্টোকে ফাঁসি দিলেন। তো এরকম ঘটনা তো আমাদের এগুলো নতুন না, এর আফ্রিকান বহুত দেশে হয়েছে এটা এরকম। তো বাংলাদেশে ডক্টর ইউনূসকে এই পথে কেন নিয়ে গেছেন? কারা নিয়ে গেছেন? এই কুচক্রী মহলটা নিয়ে গেছে, কারণ তারা কি চায়? তারা চায় বাংলাদেশে যেন নির্বাচন না হয়। নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। দেখুন, আওয়ামী লীগ 15টা বছর ক্ষমতায় থাকছে এই একই চিন্তা করে, নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। আর এরা বলছে নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। তো তোমার থেকে আমি আমার জুলাই অভ্যুত্থান কোথায়? আমার এত রক্তপাত কিসের জন্য আমি দিলাম? আমি যদি জনগণের ভোট দ্বারা নির্বাচিত কোন রাজনৈতিক দল যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা না চালাতে পারে, সেই অধিকার যদি আমি না প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমার কিসের জুলাই ঐক্য, কিসের জুলাই গণ অভ্যুত্থান? তো সবকিছু মিলিয়ে যেটা আমি আমি ছোট করি, সেটা হলো যে এই যে নির্বাচন যদি না থাকে বাংলাদেশে, অশুভ শক্তির জন্ম নিবে। বাংলাদেশে আপনি এটাকে কি বলেন? খিলাফত প্রতিষ্ঠার সুযোগ হবে। বাংলাদেশে দীর্ঘমেয়াদী সেনা শাসনের সুযোগ থাকবে। তো এইগুলো রাষ্ট্রের জন্য ভালো, নাকি যদি বাংলাদেশ আপনার প্রাণের মধ্যে থাকে, তাহলে আপনাকে একটা পলিটিক্যাল প্রসেস এর মধ্যে যেতে হবে। ইয়েস, পলিটিক্যাল প্রসেস এ রাজনৈতিক দল ধোয়া তুলসী পাতা না। বিএনপি আসলে চাঁদাবাজি হবে, সিস্টেম করাপ্ট হবে, সবকিছু ঠিক আছে। কিন্তু আপনাকে এমন তো না যে আপনার মাথা ব্যথা হচ্ছে বলে আপনার মাথা কেটে ফেলতে হবে, রাইট? আপনি মাথা কেটে ফেললে আপনার কোনো অস্তিত্ব থাকে না। রাষ্ট্র চলবে রাজনৈতিক দলের মাধ্যমে, রাষ্ট্র চলবে নির্বাচন ব্যবস্থার মাধ্যমে, রাষ্ট্র চলবে পলিটিক্যাল পার্টিজ এর মাধ্যমে। এর বাইরে পৃথিবীতে কোথাও নট এ সিঙ্গেল কান্ট্রি শুড রান কিংবা রান করেছে দীর্ঘমেয়াদে রাষ্ট্র টিকে না পলিটিক্যাল পার্টি ছাড়া। সেটা হোক একনায়কতান্ত্রিক রাষ্ট্র, হোক স্বৈরশাসক, কিন্তু তার একটা পলিটিক্যাল স্ট্রাকচার থাকবে। বাংলাদেশে তারা চাচ্ছে কি এই দীর্ঘমেয়াদী রাষ্ট্র নির্বাচন ছাড়া এবং এই রাজনৈতিক দল ছাড়া। যারা চাচ্ছে তাদের ক্রিয়ানক হিসেবে কাজ করেছেন খলিল, এবং এটা ওপেন সিক্রেট, এটা নতুন করে কিছু তো না। বিএনপি তার পদত্যাগ দাবি করেছে। আমি যখন তার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ হয়, আমার সাথে আমি যখন ঢাকাতে ছিলাম অথবা কোন এক জায়গায় মিটিং এ ছিলাম, সরকারের প্রভাবশালী আরো ২-৩ জন উপদেষ্টার কথাবার্তা শোনার সুযোগ হয়েছিল।
আমি তাৎক্ষণিকভাবেই প্রতিক্রিয়া যেটা পেয়েছিলাম সেটা হলো মানে রিঅ্যাকশন। এটার মধ্য দিয়ে সেনাবাহিনীর সাথে দূরত্ব বাড়লো চিফ অ্যাডভাইজারের। একদম ফার্স্ট রিঅ্যাকশন। সেনাবাহিনীর সাথে চিফ অ্যাডভাইজারের তো সুসম্পর্ক নাই আমরা জানি শুরু থেকেই। এটা আসিফ মাহমুদ বলছে বুকে পাথর দিয়ে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছে। আমরা বুকে পাথর দিয়ে মেনে নিইনি। আমরা অনেক বড় হাই ওপেন হার্ট নিয়ে মেনে নিয়েছিলাম ডক্টর ইউনূসকে। কিন্তু যেই সেনাবাহিনীর সাথে দূরত্ব সেটাকে আরো বাড়াইতে গেলেন কেন? ওরা কমায় না কমায় বাড়াইতে গেলেন কেন? নিশ্চয়ই ডক্টর ইউনূসের ভিতরেও পাওয়ার গ্রাব করার যে মেন্টালিটি সেটা আছে। অথবা তাকে ওই পথে নিয়ে যাওয়া হয়েছে। সেই পথের ক্রিয়ানক হিসেবে খলিল সামনে এসেছে। এখন আজকে তো খলিলের পদত্যাগ ছাড়া আমি তার কোনো সমাধান দেখছি না। হি হ্যাজ টু গো। হি মাস্ট গো। এখন এইটার আর কোনো বাকি ২ উপদেষ্টার বিষয়ে আলাপ হচ্ছে এটা নিয়ে কথা থাকতে পারে যে তারা কতখানি নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব সৃষ্টি করবে। তারা জুলাইয়ে যখন সরকারে যোগ দিল তাদের প্রাথমিকভাবে তাদের আম এ প্রতিশ্রুতি ছিল যে তারা নির্বাচন প্রক্রিয়ায় থাকবে না, রাজনৈতিক দলে থাকবে না। বাকি যারা আছে তারা রাজনীতি করবে। তারা কেন এখন আবার রাজনৈতিক এনসিপি আর ২ উপদেষ্টা কেন একসুরে কথা বলে? কেন ও আজকে এদের সব কথাবার্তা মিলে যাচ্ছে? কেন ইশরাকের মনোনয়ন আটকে রেখেছে আসিফ মাহমুদ আর মাঠে নির্বাচন কমিশন ঘেরাও করছে এনসিপি। সো এগুলো তো কোইন্সিডেন্স না। এগুলো মানুষ এত বোকা তো না যে না আমরা এত বোকা, রাইট? সো বাকি ২ উপদেষ্টাও যেতে হবে। যদি ছাত্ররা যে ৩ উপদেষ্টার কথা বলেছেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আম আম সালাউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, ওনাদেরকেও যদি যেতে হয় ওনারাও যাক। সমস্যা তো নাই। ছাত্ররা পদত্যাগ করুক, ওনারাও পদত্যাগ করুক। বাকি আরো ২-১ জন মিলে ডক্টর ইউনূস মিলে একটা নির্বাচন দিন। আজকেই ঘোষণা করুন। এটা একটা সমস্যার সমাধান হতে পারে। আর ডক্টর ইউনূস যদি নিজে মনে করেন না আমি চলে গেলে সবচেয়ে ভালো, ওকে ফাইন। আমার তো মনে হয় না দেশ রসাতলে যাবে, গোল্লায় যাবে। উনি এমন তো না হাসিনার মতো পালায়ে যাবেন। উনি পদত্যাগ করলেও সে পদত্যাগের প্রসেসটা শুরু করবেন যে আমি নো মোর, আমি আর দায়িত্বে থাকবো না। তোমরা রাজনৈতিক দলগুলো, সেনাবাহিনী এবং ছাত্ররা মিলে আরেকজন চিফ অ্যাডভাইজার ঠিক করো। ওকে, এটা এমন না যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় সেদিকে যাওয়া উচিত হবে না। উনি বুঝলে এটা ওনার জন্যই ভালো, সবার জন্যই ভালো। এবং ওনাকে যারা এতদিন ফুসলিয়ে ওনার আশপাশের পাপেট গুলো বুঝিয়েছেন, ওনারা নিশ্চয়ই রিয়েলিটি ফেস করছেন। ওরা ভাবছিলেন যে আজকে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা চাউর হইলে আজকে হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষ রাস্তায় মিছিল করতে নামবেন ওনার পকেটে। নো, নট এ সিঙ্গল পিপল তারা রাস্তায় শো আপ করে নাই। রাজনীতি অনেক কঠিন বিষয়। ইটস এ ব্রুটাল থিং। এটা না বুঝলে সমস্যা। আবেগ দিয়ে চলবে না। রিয়েলিটিতে আসতে হবে। আমার ধারণা সরকার ডক্টর ইউনূস অন্যান্য উপদেষ্টারা রিয়েলিটিতে আসবেন।